তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। আসলে নিউক্লিক অ্যাসিড সেটাকে আমরা ডিএনএ বা আরএনএ তে ভাগ করি। তো ঘটনা হচ্ছে যে আমরা যে চারটে মলিকিউল আমাদের আছে আর কি, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড আর নিউক্লিক অ্যাসিড, এই ফোর্থ নাম্বারটা নিয়ে আমরা পড়ছি, নিউক্লিক অ্যাসিড নিয়ে। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা বেসিক্যালি কি পাই না, নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা বেসিক্যালি দু রকমের নিউক্লিক অ্যাসিডকে পাই, যার একটার নাম হচ্ছে ডিএনএ আর একটার নাম হচ্ছে কি না আরএনএ। তাই তো, একটার নাম ডিএনএ আর একটার নাম হচ্ছে আরএনএ। ওকে, এখন ছোটবেলা থেকে আমরা পড়ছি ডিএনএ এর ফুল নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ এর ফুল নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। এখন এবার এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো আর কি। তো ডিএনএ বা আরএনএ দুজনেই হচ্ছে পলিমার, বা পলিমার তো ইংরেজি শব্দ। তো বাংলা মিডিয়ামে যারা পড়েছে তারা হয়তো জিনিসটা জানে যে অনেকগুলো ছোট ছোট ইট দিয়ে যদি একটা দেওয়াল তৈরি করা হয় তাহলে সেই দেওয়ালটাকে বলে পলিমার। আর যদি সেটাকেই আবার ছোট্ট ছোট্ট ইউনিট বা ইটগুলোকে ধরি তাদের নাম হচ্ছে মনোমার। তাই তো, মানে আমি যদি বলি এইরকম এরকম এরকম করে কি আছে, প্রচুর পলিমার আছে, তাই তো, এরম 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 এরম, আর তার এক একটা ইটকে আমরা মনোমার বলি। তাই তো, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে মনোমার আর পলিমারের কেসটা কি। ওকে, তো স্বাভাবিকভাবে ডিএনএ আর আরএনএ কি, ডিএনএ আরএনএ হচ্ছে পলিমার। ওকে, তাহলে ডিএনএ আরএনএ এর যে মনোমার তাদের নাম কি হবে, তার নাম হবে ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিওটাইড আর আরএনএ এর ক্ষেত্রে কি হবে, নিউক্লিওসাইড। এটা একদম বেসিক জায়গা, মানে বেসিক প্রশ্ন আর কি, যে ডিএনএ কি দিয়ে তৈরি, আরএনএ কি দিয়ে তৈরি, ক্লাস 10 লেভেলে পড়েছি, যে কোনো বোর্ডেই পড়ি না কেন। আর এই ডিএনএ এর কাজটা কি, ডিএনএ এর কাজ হচ্ছে জিন বস্তু রূপে কাজ করা, তাই না, বা ইংরেজিতে বললে জেনেটিক মেটেরিয়াল রূপে কাজ করা। অর্থাৎ ডিএনএ এর মধ্যেই আমাদের কোষের মধ্যে কখন বা সেলের মধ্যে কোন কাজ কিভাবে হবে, কখন হবে, সেই সমস্ত কিছু বলা আছে, বা কিভাবে হবে সেই সমস্ত কিছু ডিএনএ এর মধ্যেই বলা আছে। যেমন আমাদের ভারত কিভাবে চলবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত কিভাবে চলবে সেটা কিন্তু আমাদের ওই কিসে লেখা আছে, আমাদের প্রিএম্বল যেটাকে বলে, তাই তো, আমাদের যে কনস্টিটিউশন বুকটা আছে ফাউন্ডেড বাই আম্বেদকর, তো সেইটাতে লেখা আছে যে ভারতে এইটা হবে, ভারতে এত পার্সেন্ট সংরক্ষণ থাকবে। ঠিক তেমনি ডিএনএ তে লেখা আছে একটা সেলের মধ্যে সব কাজ কি করে চলবে। হ্যাঁ, মানে খুব স্বাভাবিকভাবে আমি একটা কিছু দেখলাম, একটা কুকুরকে দেখলাম, আমাকে ছুটতে হবে, তো ছুটতে গেলে আমাদের মাসেলের কে মেটাবলিজম বাড়াতে হবে, তো বাড়াবো কিভাবে, এই বাড়াবো কিভাবে এটাই ডিএনএ বলে দেয়। তো ডিএনএ এই কাজটা করে। আর আরএনএ কিন্তু এই যে জিন বস্তু রূপে ডিএনএ কাজ করছে, ডিএনএ এর কাছে কি আছে, গল্পটা লেখা আছে বা নির্দেশটা লেখা আছে যে এইটা এভাবে করো, ঠিক আছে, এইটা এভাবে করো, এইটুকুই ডিএনএ এর মধ্যে লেখা আছে। আরএনএ এর মধ্যে কি লেখা আছে না, এইটা এভাবে করবে তো ঠিক আছে, কিন্তু ডিএনএ এর এই বক্তব্যটার তো একটা ম্যানিফেস্টেশন দরকার। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এটা ধরো একটা সেল, ঠিক আছে, লেটস কনসিডার দিস অ্যাজ এ সেল। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ডিএনএ আছে। তাহলে ডিএনএ তে বলা আছে কখন প্রোটিন তৈরি করতে হবে, কিন্তু এই প্রোটিনটা তো তৈরিও করতে হবে, শুধু ডিএনএ তে বলা থাকলে তো হবে না। মানে শুধু ভারতের কনস্টিটিউশনে লেখা আছে এইটা এভাবে করা উচিত, আরে করা উচিত লেখা আছে তো ঠিক আছে, না থাকলে আরো গন্ডগোল হতো, কিন্তু করতেও তো হবে সেটাকে। থিওরিটিক্যাল তো বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যালি তো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে সেই ডিএনএ এর ইমপ্লিমেন্টেশনটা আসলে কিসের মাধ্যমে হয় না, এই যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেটা আসলে আরএনএ এর মাধ্যমে হয়। আরএনএ গুলো ওই ডিএনএ কে এক্সপ্রেস করতে সাহায্য করে। ডিএনএ এর মধ্যে যে কোডটা আছে, আমাদের চুলের প্রত্যেকটা সেলের মধ্যে যে চুলের রংটা যেটা আমাদের কালো হচ্ছে, বিদেশিদের ক্ষেত্রে ব্লন্ডি কালার হচ্ছে, হলদে কালার হচ্ছে, তো সেইটা যে এক্সপ্রেশনটা ডিএনএ এর এক্সপ্রেশনে সাহায্য করে কি না, আমার বিভিন্ন টাইপের আরএনএ, তার মানে জেনেটিক এক্সপ্রেশনে সাহায্য করে। এই তো, এগুলোই তো কোশ্চেন এক নম্বরের করে আসতে পারে। তো ডিএ মাইনর পেপারে আর কি বলছি, আমরা মাইনর বা মেজর যাই বলি না কেন, সেক পেপারটা নয়, আমাদের ডিএসসিসি পেপারে আমরা কিন্তু এভাবেই কোশ্চেন গুলো পেতে পারি। ওকে, তাহলে প্রথম আইডিয়াটা বোঝা গেল ভাই, যে ডিএনএ আরএনএ কি করে। এবার আমরা ডিএনএ আরএনএ এর ভেতরে যাব। এ অবধি ক্লিয়ার তো? তো দেখ, এবার ঘটনা হচ্ছে যে একটা নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে, মানে ডিএনএটা নিউক্লিওটাইড দিয়ে তৈরি, তাহলে নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি, নিউক্লিওটাইড কার্বোহাইড্রেট মলিকিউল দিয়ে তৈরি, আর কি তৈরি দিয়ে তৈরি না, নাইট্রোজেন বেস বা ক্ষার দিয়ে তৈরি, আর ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে, এবার এক একটা করে আমরা দেখি। কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি মানে কার্বোহাইড্রেট তো অনেক টাইপের হয়।
মনোস্যাকারাইড হয়, পলিস্যাকারাইড হয়, অলিগোস্যাকারাইড হয়। এখানে আমরা শুধু মনোস্যাকারাইড নিচ্ছি, মানে যেখানে একটাই কার্বোহাইড্রেটের ইউনিট আছে, এরকম কোন একটা মনোস্যাকারাইডকে যদি নিই আর তার মধ্যে 5 কার্বন, মানে মনোস্যাকারাইড মানেই কিন্তু কার্বন একটা নয়, এটা কিন্তু ভুল বোঝে মানুষ। হ্যাঁ, মনোস্যাকারাইড মানে তুই তো জানিসই যে মনোস্যাকারাইড মানে কিন্তু একটা কার্বোহাইড্রেট নয়, মনোস্যাকারাইড একটা কার্বন নয়, রাদার কার্বোহাইড্রেটের একটা মলিকিউল। তাহলে তার মধ্যে কার্বন নাম্বার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, সব হতে পারে। তো তার মধ্যে 5 নাম্বার কার্বনটাকে আমরা নিই, 5 নাম্বার কার্বন আছে এমন একটা কার্বোহাইড্রেটকে নিই যাকে আমরা বলি পেন্টোজ, ঠিক আছে? যেহেতু 5টা কার্বন আছে, এবং সেই 5টা কার্বনকে, যেমন 5টা কার্বন আছে বলে সেই 5 কার্বনের সুগারটাকে আমরা পেন্টোজ শর্করা বলছি, তেমনি আবার তাকেই আবার আর একটা কেমিক্যাল ফর্মে বলছি ডিঅক্সিরাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে? এটা মানে কিছুই না, একই জিনিসের দুটো আলাদা নাম আর কি, কেন নাম সেটা আমি বলবো, ঠিক আছে? তো এবার বলছে কি, এবার বলছে যে তার মধ্যে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস কি আছে। বেস বা ক্ষার বলতে আমরা ছোটবেলা থেকে যাকে বেস বা ক্ষার বলি সেটাই। তো এর মধ্যে আবার 4 রকম হয়, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। হ্যাঁ, এবার তার মধ্যে কে কিভাবে যুক্ত আমরা সেসব বলবো, কিন্তু প্রার্থী বাংলা কথায় নাইট্রোজেন ক্ষার বলতে মোটামুটি নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা এই 4টে নাইট্রোজেন ক্ষারকে কিন্তু বোঝাই। আর তারপর অ্যাসিড বলতে আমরা তো বললাম অ্যাসিড কাকে বলে। অ্যাসিড বলতে আমরা কাকে বোঝাই না, আমরা বোঝাই হচ্ছে যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করবে, H+ কে ডোনেট করবে, তাই তো, তাকে তো অ্যাসিড বলি, এবং সেটা ফসফরাস সমৃদ্ধ অ্যাসিড, তাহলে সেটাকে বললো ফসফরিক অ্যাসিড। এইগুলো একদম ডাইরেক্ট প্রশ্ন করতে পারে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ নিউক্লিওটাইড, তখন এটা কিন্তু লিখলে 1-2 নাম্বার পাওয়া যেতে পারে। এবার তার সঙ্গে আমি নিউক্লিওসাইডটাও লিখে রেখে দিয়েছি, শুধু নিউক্লিওটাইডটাই লিখিনি, কারণ নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডে খুব তো পার্থক্য নেই, কারণ ডিএনএ আর এনএ দুজনে নিউক্লিক অ্যাসিড, কিছু তো পার্থক্য আছে, সেগুলো বুঝে নাও। সেটা হচ্ছে নিউক্লিওসাইডের ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকবে, 5 কার্বন শর্করাও থাকবে, কোনো প্রবলেম নেই, কিন্তু নিউক্লিওটাইডের ক্ষেত্রে একটা এক্সেপশন থাকবে। সেটা কি, এই যে 5 কার্বন শর্করা, যেটাকে আমি ওখানে বলছিলাম ডিঅক্সিরাইবোজ শর্করা, সেই জন্য মেন যে পলিমারটা তার নাম হয় ডিএনএ, তেমনি এখানে ওটাই হয়ে যাচ্ছে কি না, রাইবোজ শর্করা, এখানে ওটাই রাইবোজ শর্করা, যার জন্য এর যে পলিমারটা ওর নাম হচ্ছে কি না, রাইবো নিউক্লিক অ্যাসিড। ফলে মানে এক্স্যাক্টলি কার্বোহাইড্রেটের নামটা প্রথমে আসে। তারপর হচ্ছে নাইট্রোজেন ক্ষার, এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি না, এখানে আমরা ফসফরিক অ্যাসিড বলে কাউকেই দেখতে পাচ্ছি না, নো ফসফরিক অ্যাসিড, এখানে ফসফরিক অ্যাসিড বলে কিচ্ছু নেই, বোঝা গেল পরিষ্কার? তাহলে ফসফরিক অ্যাসিড এখানে কিন্তু হয় না, এবং না হওয়ার জন্য কি হয় সেটাও আমরা বলবো, ঠিক আছে, আস্তে আস্তে। তো নাইট্রোজেন ক্ষারের ব্যাপারটা দেখ, নাইট্রোজেন ক্ষারের মধ্যে অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, কিন্তু থায়ামিন নেই, যেটা আমরা কোথায় পেয়েছি না, নিউক্লিওটাইডে পেয়েছি। এই থায়ামিনটাই হয়ে গেছে ইউরাসিল, আর তারপর আবার সাইটোসিন আছে। তাহলে এইটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স, মানে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে ডিফারেন্স আমরা এখান থেকেই পাবো। আমরা যদি লিখতে দেয় হোয়াট আর দ্য 2 ডিফারেন্সেস বিটুইন নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড, উত্তরটা কি হবে, ওয়ান ইজ দ্য কার্বোহাইড্রেট প্রেজেন্ট, সেটার নাম হবে রাইবোজ, একটা নাম হবে ডিঅক্সিরাইবোজ, আর নাইট্রোজেন ক্ষারের মধ্যে থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকবে, আর ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইডে থাকবে, নিউক্লিওসাইডে থাকবে না, ব্যাস 3টে পার্থক্য হয়ে গেল। এগুলোই তো কোশ্চেন আসবে, মানে একবার যদি কেউ বুঝে নিতে পারে, বাংলায় যদি তার মাইনর হয়, মানে এসসিসি পেপারটা হয়, তাতে তার কোনো যাই আসে না, আর যদি ইংলিশে অনার্স পেপার হয় তাতে তো তাকে শুধু এটা ইংলিশে কনভার্ট করতে হবে, মানে খুব সহজ আর কি। এ অবধি বুঝেছিস বাবু? এবার দেখ ভাই, এবার বলছে ফসফরিক অ্যাসিড, আমরা এক একটা করে এবার এই স্ট্রাকচার গুলোকে ডিনোট করব, স্ট্রাকচার গুলোকে পড়বো, ওকে? তো ফসফরিক অ্যাসিড জিনিসটা কি, এর যদি আমরা সংকেতে যাই H3PO4- ইটস আ ইনঅর্গানিক অ্যাসিড, ওকে? ইনঅর্গানিক মানে আমরা নিশ্চয়ই জানি, ইনঅর্গানিক মানে হচ্ছে যেটা অজৈব অ্যাসিড, মানে প্রকৃতিতে পাওয়া যায়। অর্গানিক মানে শুধু মানুষের বা কোনো প্রাণী বা কোনো লিভিং বিং বা জীবের শরীরে পাবি, কিন্তু ফসফরিক অ্যাসিড একটা ইনঅর্গানিক অ্যাসিড, এবং এটার সংকেত হচ্ছে একদম সহজ কথায় H3PO4-। এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে স্ট্রাকচারটা অনেকটা এইরকম হবে, ফসফেটটাকে আমি মাঝখানে দেবো, আর ফসফেটটাকে মাঝখানে দিয়ে ফসফেটের যোজ্যতা অনুযায়ী, যেহেতু ফসফেটের যোজ্যতা হচ্ছে 5, তাই এখানে 2টো, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 5টা হাত প্রথমে সাজিয়ে নিলাম। তারপর আমার কি বলছে, অক্সিজেন 4টেই আসতে পারে, তাহলে 4টে হাতে 4টে অক্সিজেন বসিয়ে দিলাম। হ্যাঁ, আর শুধু এই যে উপরের হাতটা এটাতে ডবল বন্ডে বসালাম, তাহলে এই গল্প শেষ।
কিন্তু যখনই বসালাম তখনই একটা জিনিস দেখবো যে এই অক্সিজেন যেহেতু আমরা সিঙ্গেল বন্ডে এখানে বসিয়েছি, যদি এক্স্যাক্টলি বন্ডিং দেখি, ইলেকট্রন নাম্বার দেখি, তাহলে কিন্তু এই তিনটে অক্সিজেনের মাথায় একটা করে কি বসবে না মাইনাস বসবে। তবেই এরা কিন্তু প্রপারলি কি হবে, তবেই এরা কিন্তু প্রপারলি একটা ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার বানাতে পারবে। কিন্তু এবার মজাটা কি, এখানে মজা হচ্ছে যে ফসফেট আর ফসফরিক অ্যাসিড বিভিন্ন বইতে বিভিন্ন লেখা থাকে, দুটোই কিন্তু এক জিনিস। তুই বলবি তাহলে দাদা এ কেমন কথা, তাহলে দুটো আলাদা লেখা থাকে কেন? তার কারণ আছে, কারণ ফসফরিক অ্যাসিড হচ্ছে যেটা আমরা প্রকৃতিতে পাই, কিন্তু বডিতে যখন ফসফরিক অ্যাসিড যায়, যেহেতু সেলের মধ্যেকার যে সাইটোপ্লাজম সেইটা তো ওয়াটার, তাহলে ওয়াটারে যখনই ডিজলভ হবে একটা অ্যাসিড, তখনই সে কি করবে, তখনই সে তার এইচ গুলোকে সরাতে থাকবে। মানে ভালো করে বলছি, ইনঅর্গ্যানিকে এই এইচ গুলো যুক্ত থাকে, ফলে এই ও মাইনাসটার দরকার হয় না, কারণ এই ও মাইনাসের যোজ্যতা পূরণ করে দেয় হচ্ছে এইচ, ঠিক আছে। তো কিন্তু যখন এটা একবার জলে দ্রবীভূত হয়ে যায় সাইটোপ্লাজমে, সেলের মধ্যেই তো সমস্ত কাজ হচ্ছে, বা ব্লাড দিয়েও যদি ক্যারি আউট হয় তাহলে তো সেটাও তো জল, তাই না, প্লাজমাও তো জল। তাহলে সেই জলের মধ্যে গেলে কিন্তু কি করবে, আমাদের অ্যাসিডের টেন্ডেন্সি হচ্ছে হাইড্রোজেনকে ছেড়ে দেওয়া, তাহলে হাইড্রোজেন গুলোকে ছেড়ে দেবে, তো ফলে তখন এটা আয়োনাইজড স্টেটে চলে আসবে, তখন এটা অ্যাসিড হয়ে যাবে। তার আগে ওটা ফসফেট হিসেবে থাকবে। একই কথা, একই স্ট্রাকচার, শুধু একটাতে এইচ থাকবে না, একটাতে এইচ থাকবে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেন গল্প। এবার আমরা কি বলছি, এবার আমরা বলছি ফসফরিক অ্যাসিড চিনে নেওয়ার পর তাহলে এর পরের কম্পোনেন্টটাকে চেনা যাক। এইটাকে বলছে দেখ পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা আমরা দুটোই এঁকে দিয়েছি, রাইবোজ ডিঅক্সিরাইবোজ দুটোই, কারণ একবারেই দুটো আঁকা যায় এমন কিছু ব্যাপার না, দুটো অলমোস্ট সেম স্ট্রাকচার। তো আমরা যদি দেখি যে পেন্টোজ শর্করা এভাবে এলো করতে, হঠাৎ করে একটা গোল স্ট্রাকচার এলো কিভাবে, কারণ আমরা জানি কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রিতে আমরা পড়েছি এই কথাটা, যে অ্যাকচুয়ালি একটা কার্বোহাইড্রেট রিং ফর্মেও থাকতে পারে, যেটা এখানে আমি এখানে চেন ফর্মেও থাকতে পারে, আর রিং ফর্মেও থাকতে পারে। তো এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে চেন ফর্ম, তাই তো, এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে চেন ফর্ম, আর এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে রিং ফর্ম, ঠিক আছে। তো চেন ফর্ম আর রিং ফর্ম, এইটাতে কনভার্সন সবসময় চলে। কিন্তু বা কেন তাহলে রিং ফর্মটা দাদা তুমি ইউজ করছো, কারণ রিং ফর্মটাই বেশি বেশি ইউটিলাইজড হয়, ঠিক আছে, রিং ফর্মটাই বেশি বডিতে থাকে, কারণ ইটস আ মোর স্টেবল স্ট্রাকচার বিকজ ইটস আ কম্প্যাক্ট স্ট্রাকচার। যাই হোক, তো চেন স্ট্রাকচারটার মধ্যে আমরা জানি, এটা বায়োকেমিস্ট্রিতে, কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রিতে অলরেডি পড়েছি, এইখানে 4 ছিল, এখানে 1 ছিল, এই কার্বনটার মাথায় থাকতো হচ্ছে দুটো অক্সিজেন, তাই না, এর মাথায় থাকতো একটা হাইড্রোজেন, আর এখান থেকে এই যে ওইচটা থাকতো, সেই ওইচটার সঙ্গে এটার কম্বিনেশন হতো, কম্বিনেশন হয়ে এই হাইড্রোজেনটা উঠে যেত, ঠিক আছে, দিয়ে এই অক্সিজেনটা এর সঙ্গে হাত ধরে নিত, দিয়ে আয়তাভি সহচরী করে একটা রিং স্ট্রাকচার তৈরি করতো, মনে পড়ছে, আর পাঁচেরটা বাইরে বেরিয়ে যেত। যাই হোক, তো পেন্টোজ শর্করার ক্ষেত্রে এইভাবেই আর কি রিং স্ট্রাকচারটা সৃষ্টি হয়। কিন্তু পেন্টোজ শর্করার এইখানে আমাদের কোনো প্রবলেম নেই, এইখানে এক নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এগুলো সবই এক। মেন যেটা দেখার বা জানার বিষয় সেটা হচ্ছে রাইবোজ শর্করা, যেটা সেখানে এই যে ওয়েজটা থাকে সেটা থাকবে, কথাটা ভালো করে বুঝতে হবে। আর ডিঅক্সিরাইবোজে এই অক্সিজেনটা বেরিয়ে চলে যাবে, এই যে অক্সিজেনটা ওয়েজে আছে সেই অক্সিজেনটা টুক করে বেরিয়ে চলে যাবে, রইল বাকি হাইড্রোজেন। এবার প্রশ্ন হতে পারে যে এই ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন বেরিয়ে যাওয়াতে কেসা লাভ হুয়া, মানে এতে কি এমন একটা ছোট্ট অক্সিজেনে কি বা কি হতে পারে। সেভাবে দেখতে গেলে আমাদের যে মৃত্যুর একটা বড় কারণই হচ্ছে অক্সিডেশন হওয়া। আসলে তুই বলবি আমাদের তো মৃত্যু হয় হার্ট বন্ধ হয়ে, লাং বন্ধ হয়ে, কিডনি বন্ধ হয়ে, কিন্তু আসলে তো তার মেন কারণ কি, ইনফ্ল্যামেশন। তো সেটার মানে কি, সেটার মানে অক্সিডেশন। এগুলো আরো পরে সেম গুলোতে পড়বি। তো এই অক্সিডেশন হতে গেলে তো তোকে অক্সিজেন রাখতে হবে। তো আমি যদি ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে, ডিএনএ যেহেতু অনেক স্টেবল মলিকিউল, কারণ জেনেটিক ম্যাটেরিয়াল হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে তাকে অত্যন্ত স্টেবল এবং স্ট্রং হতে হবে। তো স্টেবল এবং স্ট্রং হতে গেলে তার কম্পোনেন্ট গুলোকেও স্টেবল এবং স্ট্রং হতে হবে, এবং দ্যাট শুড নট বি ভেরি প্রোন টু অক্সিডেশন। ফলে অক্সিডেশন যাতে না হয় সেই জন্য আমাকে এই অক্সিজেনটাকে আগে থেকে আমি বার করে দিচ্ছি, যার জন্য ডিএনএ তৈরি করতে ডিঅক্সিরাইবোজ শর্করার আগে কিন্তু রাইবোজ শর্করা লাগে না। কারণ ওই 2 নাম্বার পজিশনটা যখন আমরা 3D অ্যারেঞ্জমেন্টে দেখবো, 3D অ্যারেঞ্জমেন্টে যখন ডিএনএ কে দেখবো, ওই 2 নাম্বার পজিশনটা যদি আমি অক্সিজেন দিতাম তাহলে অনেক বেশি অক্সিডেশন হতো, এবং ডিএনএ অত্যন্ত লেস স্টেবল মলিকিউল হয়ে যেত, যার ফলে আমরা আলটিমেটলি
প্রবলেমই হতো। তো তার জন্যই আমরা এখানে অক্সিজেনটাকে বার করে জাস্ট করি, যার জন্য আমরা যদি দেখি নামটা কি রাইবোজ দুটোতেই আছে, বদলে কি গেছে ডিঅক্সিরাইবোজ, মানে ডিপারচার অর ডিলিশন অফ অক্সিজেন। ওকে, এবং ঠিকঠাক লিখতে গেলে এটার নাম কি হওয়া উচিত, 2-ডিঅক্সিরাইবোজ। কেন না 2 নাম্বার কার্বন থেকে বেরিয়ে গেছে। এক্সাক্ট বায়োকেমিস্ট্রি যদি আমি দেখতে চাই তাহলে এটা কিন্তু 2-ডিঅক্সিরাইবোজ, নট রাইবোজ শর্করা। এবং এটা খুব একটা জেনুইন মানে জায়গা, ঠিক আছে। এবার কি বলছে, এবার বলছে যে নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষারের ক্ষেত্রে প্রথমেই যেটা বলা উচিত সেটা হচ্ছে এটা একটা হেটেরোসাইক্লিক যৌগ। এবং হোয়াট ডু আই মিন বাই দ্যাট, হেটেরোসাইক্লিক মানে কি? হেটেরোসাইক্লিক মানে হচ্ছে যদি একই ধরনের এলিমেন্ট বা মৌল দিয়ে ওই যৌগটা তৈরি না হয়। মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনও আছে আর তাছাড়া বাকি সব জায়গায় কার্বন আছে। এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন 5 নাম্বার সাইটে আছে, হ্যাঁ, আর বাকি সবটাতেই কার্বন আছে, ঠিক আছে। তো যদি এটা শুধুই কার্বন দিয়ে তৈরি হতো বা শুধুই নাইট্রোজেন দিয়ে তৈরি হতো তাহলে এটা হতো হচ্ছে হোমোসাইক্লিক যৌগ। আর যেহেতু এটা শুধু কার্বন বা শুধু নাইট্রোজেন দিয়ে তৈরি নয়, সেই জন্য এটাকে বলে হেটেরো। আর সাইক্লিক বলার কারণ হচ্ছে এটা অ্যারোমেটিক ফর্মে আছে, মানে এটা রিং ফর্মে আছে, এছাড়া আর কিছু না। তো হেটেরোসাইক্লিক যৌগ। এবার হেটেরোসাইক্লিক যৌগটা কি, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন আছে, ঠিক আছে। এবার পিউরিন আর পিরিমিডিনের মধ্যে পিউরিন কাকে বলবো আর পিরিমিডিন কাকে বলবো? দেখ, মজার ব্যাপার হচ্ছে পিউরিন কথাটা ছোট, কিন্তু পিরিমিডিন মানে কিন্তু দ্বিবলয়, ঠিক আছে। মানে এক্স্যাক্টলি আমি বলতে চাইছি এই স্ট্রাকচারটা। পিরিমিডিন মানে কিন্তু কি, পিরিমিডিন মানে হচ্ছে দ্বিবলয়, ঠিক আছে। মানে এরকম দুটো রিং থাকবে, একটা হেক্সান রিং থাকবে, দেখ কটা মেম্বার, দেখ 1 2 3 4 5, ঠিক আছে। আর এটা তো 6, তাহলে এই 6টা রিং আবার সঙ্গে আবার আরেকটা থাকবে, মানে সেটা হবে পেন্টান রিং, ঠিক আছে। এখানে হিসাব করলে 1 2 3 4 5, 5টা মাথা আর কি। তো একটা হেক্সান রিং একটা পেন্টান রিং মিলে একটা দ্বিবলয় তৈরি হবে, কিন্তু মাথায় রাখতে হবে এটাকে পিউরিন বলে, পিরিমিডিন বলে না। মানে যে কথাটা ছোট, হ্যাঁ, মানে সেই বলে না ছোট মুখে বড় কথা, যেভাবে মনে রাখতে চাইবে রাখতে পারো। মানে এখানে কথাটা ছোট কিন্তু এর রিং স্ট্রাকচার দুটো, মানে সাইজ বড়। আর পিরিমিডিনের ক্ষেত্রে কথাটা বড় কিন্তু আসলে এটা সিঙ্গেল রিং স্ট্রাকচার। এবং কত রিং স্ট্রাকচার না 6 মেম্বার রিং স্ট্রাকচার, যার মধ্যে নাইট্রোজেন আছে। তো এই হচ্ছে মেন পিউরিন আর পিরিমিডিনের পার্থক্য, ঠিক আছে। পিউরিন আর পিরিমিডিনের পার্থক্য কিন্তু ডেফিনেটলি আসতে পারে, তো না আসার কিছু নেই। হ্যাঁ, মানে কোনগুলো পিউরিনের আর কোনগুলো পিরিমিডিনের মধ্যে পড়ে সেটা আসতে পারে। আর সঙ্গে কি আসতে পারে না, এই পিউরিনের মধ্যে কটা রিং আর পিরিমিডিনের মধ্যে কটা রিং। এ অবধি বোঝা গেছে বাবু? এবার বলছে পিরিমিডিন আর পিউরিন মনে রাখবো কি করে, কোনটা পিউরিন আর কোনটা পিরিমিডিন? কারণ আমরা কি করলাম, এটিজিসি আবার টিটাকে রিপ্লেস করে ইউ যখন নিউক্লিওসাইডের কথা বলি, তাহলে আদেও কে কোনটা এটা তো মনে রাখা খুব ডিফিকাল্ট। এবং এটা ইজিলি একটা পিউরিন পিরিমিডিনের পার্থক্যের মধ্যে দিতেই পারে। তাহলে কি করে মনে রাখবো? দেখ, পিরিমিডিনের জন্য একটা ট্রিক আছে, সেটা হচ্ছে কাট দা পাই। হ্যাঁ, কাট দা পাই মানে কাট ফর সাইটোসিন, সি থেকে সাইটোসিন, থা ফর থায়ামিন, আর পাই ফর কি, পাই ফর পাইরিমিডিন। কারণ পিরিমিডিন কথাটা বাংলা কথা, কিন্তু আসলে যদি স্পেলিংটা দেখিস ইংরেজি, সেটা কি পাইরিমিডিন। খেয়াল কর, পাইরিমিডিন। ফলে সেখান থেকেই কাট দা পাই, বিউটিফুল ট্রিক। তো কাট থেকে সাইটোসিন, থা থেকে থায়ামিন, পাই থেকে পাইরিমিডিন, ঠিক আছে। আর থায়ামিনটা ইউরাসিল হয়ে যাবে যদি আমরা আরএনএ এর কথা বলি। আর পিউরিনের ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে পিওর অ্যাজ গোল্ড, ঠিক আছে। পিওর থেকে পিউরিন, আর অ্যাস থেকে অ্যাডেনিন, আর গোল্ড থেকে গুয়ানিন, ফলে পিওর অ্যাজ গোল্ড। ফলে এই ট্রিকটা যদি আমরা বাই চান্স ইউজ করি, ইজিলি আমরা কিন্তু নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের পার্থক্য লিখতে পারবো। এবং এরপর যদি গভর্নমেন্ট জবেরও পরীক্ষা দিস বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, সেখানেও কিন্তু, বা আমাদের এই লাইফ সায়েন্সেও কোনো এক্সাম দিলে সেখানেও এই ট্রিকটা কিন্তু কাজে লাগবে। এবার আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি পিউরিন বা পিরিমিডিনের, এক্সাক্ট স্ট্রাকচার পরীক্ষা আঁকতে দেবে না, কিন্তু মিনিমাম তো একটু জানতে হবে। সেটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে খেয়াল করে দেখ, পিউরিনের ক্ষেত্রে কিন্তু ডবল রিং যে স্ট্রাকচারটা, তার নাইট্রোজেন গুলো কোথায় কোথায় আছে সেটা কিন্তু খেয়াল করার মতো জায়গা। নাইট্রোজেন প্রথম পিউরিনের ক্ষেত্রে আছে 3-এ নাইট্রোজেন, তারপর আছে হচ্ছে 1-এ, এবং তারপর আছে হচ্ছে 7-এ, এবং অবশেষে আছে হচ্ছে কোথায় না, অবশেষে আছে হচ্ছে আমার 7 8 9-তে। তার মানে আমি যদি খেয়াল করে দেখি নাইট্রোজেন কোন কোন জায়গাতে আছে, নাইট্রোজেন আছে হচ্ছে 1
3 7 9, তাই তো? আবার দেখ 1 3 7 9, এই হচ্ছে নাইট্রোজেনের সাইট। এবং কেন নাইট্রোজেনটাকে তুমি পয়েন্ট আউট করছো দাদা? কারণ নাইট্রোজেনই তো আসলে এখনো তো আমরা শুধু কম্পোনেন্ট গুলো চিনেছি, ওই কম্পোনেন্ট গুলো তো একে অপরের সঙ্গে জুড়বে, তবেই তো আসলে আমরা স্ট্রাকচারটা পাবো না। তো 1 3 7 9 যেটা বলছি, সে 1 3 7 9 এর মধ্যে 4টে জায়গাতেই কিন্তু যখন এরা সুগার মলিকিউলের সঙ্গে জুড়বে নিউক্লিওটাইডটা তৈরি করার জন্য বা ইটসেলফ নিউক্লিওসাইডটা তৈরি করার জন্য, তখন কিন্তু এই 1 3 7 9 এই 4টে অংশেই বাইন্ডিংটা হবে। যদি আমরা স্পেসিফিক্যালি পিউরিনের বাইন্ডিং এর কথা বলি, সেই জন্যই কিন্তু এটা নাইট্রোজেনটাকে কোথায় আছে সেটা স্পেসিফাই করা খুব দরকার। আর পিরিমিডিনের ক্ষেত্রে কিছুই না, পিউরিনেরই শুধু 6 মেম্বার রিংটাকে এনে বসিয়ে দাও এখানে, তাহলে এইটা গেল হচ্ছে 3 নাম্বার আর এইটা গেল হচ্ছে 1 নাম্বার, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রোজেন পিউরিনের ক্ষেত্রে হচ্ছে 1 আর 3 এ থাকবে, স্বাভাবিক না? 7 আর 9 তো যার 5 মেম্বার রিংটা নেই তো তার 7 আর 9 থাকবে কোত্থেকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। এবার বলছে কি, এবার বলছে একটা নিউক্লিওসাইড কি করে তৈরি করব। তুই বলবি দাদা নিউক্লিও ডিএনএ এর গঠন পড়াচ্ছ তো নিউক্লিওটাইডই তৈরি করে দেখাও। ভাই আমার, নিউক্লিওসাইডের সঙ্গেই তো ফসফেট যোগ করলে তুই নিউক্লিওটাইড পেয়ে যাবি, ফলে বেকার অত ঘাবড়ানোর দরকার কি, আগে নিউক্লিওসাইড তৈরি করি। তাহলে নিউক্লিওসাইডের ক্ষেত্রে প্রথমে আমি নিয়ে নেবো কি, ডিঅক্সিরাইবোজ বা রাইবোজ, যে কোনো একটা শর্করাই কিন্তু নিয়ে নিতে পারি, কারণ 2 নাম্বার কার্বনের যা পার্থক্য, আসলে তো বাকিটার কোনো পার্থক্য নেই। ফলে যদি আমি এইটাকে নিই তাহলে তার সঙ্গে আমি কি দেখতে পাবো, তার সঙ্গে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা পিউরিন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সেটা 2 মেম্বার রিং স্ট্রাকচার এবং আমরা কি জানি 1 আর 3 এ নাইট্রোজেন আছে। ঠিক আছে, এবার মানে এই একটা যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোজেন, এই 3টা হচ্ছে নাইট্রোজেন, এই 7টা হচ্ছে নাইট্রোজেন, 9টা হচ্ছে নাইট্রোজেন। তাহলে এই একটা যে নাইট্রোজেন, সেই একের সঙ্গে দেখা যাচ্ছে একটা বাইন্ডিং কিন্তু হচ্ছে কতর না, কার্বোহাইড্রেটের যে তোমার ডিঅক্সিরাইবোজ যে শর্করাটা, তার যে 1 নাম্বার কার্বনটা আছে তার। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ওই জন্যই দেখ বলেছে 1,1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কারণ প্রথম ওয়ানটা হচ্ছে কার্বনের, দ্বিতীয় ওয়ানটা হচ্ছে নাইট্রোজেনের। তাহলে C1 আর N1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এক্স্যাক্টলি যদি প্রপার নমেনক্লেচার করতে হয়। ঠিক আছে, এখন আমরা জানি কি, যে কোনো কেমিক্যাল যে জোড়া বা ভাঙার পেছনে জলই দায়ী, তো জলকে যদি আমি বার করে নিতে পারি তাহলেই জুড়ে যাবে, তাই তো? তাহলে H2O করে বার করে নিলাম, তাহলে এই অক্সিজেনটা গিয়ে দুজনের হাত বললো বাড়িয়ে দাও তোমার হাত, দেখো কার্বনের হাতটা ধরে নিল, নাইট্রোজেনের হাত ধরে নিল, বাকি যে যেখানে আছে একই থাকবে, ওদের কিছু চেঞ্জ হয় না। শুধু নিচের এই জলটাকে বার করে নিলে অক্সিজেন 2 হাতে কার্বন আর নাইট্রোজেনকে ধরে নেয়। দিস ইজ এ কাইন্ড অফ এ বন্ডিং যেটাকে বলে C1N1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ওকে, তাহলে আমি এটাও বুঝতে পারলাম যে 7 আর 9 সঙ্গে কোনো বাইন্ডিং হয় না। যদি 1 নম্বরের একটা প্রশ্ন করে, দেখ ভাই মোস্ট অফ দা প্রশ্ন হবে হচ্ছে অ্যাভারেজ, সবাই যাতে অ্যান্সার দিতে পারে, কিন্তু তার মধ্যে আবার 2-3টে প্রশ্ন হবে যেটা শুধুমাত্র যারা ভালো করে পড়ছে তাদের জন্য, এবং ভালো করে যারা পড়ছে তারাই তো ফুল মার্কস পাবে, তারাই তো এমএসসির জন্য সিলেক্ট হবে, তাই না? তো ইটস অ্যাবাউট নট অ্যাবাউট দ্য অ্যাভারেজ, 80% অফ দ্য মার্কস অল উইল গেট, যে আগের রাত্রিরে পড়ছে সেও, যে তার 2 সপ্তাহ আগে পড়ছে সেও, কিন্তু যে প্রথম থেকে পড়ছে, বুঝে পড়ছে, জেনে পড়ছে, সে একমাত্র এই 100% মার্কসটা পাওয়ার দাবি রাখে, বা 98-99%। সো হি অর শি ইজ গোয়িং টু গেট টু দা এমএসসি অর লাইক গোয়িং টু বি টপ। ঠিক আছে, তো ভাই বুঝেছো কি বললাম, কি করে বেরোচ্ছে? মাথায় রাখবে কিন্তু 1 আর 1 এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা তোকে যদি হট করে জিজ্ঞেস করে যে বিকজ তোদের 1 বছর মাত্র পরীক্ষা হয়েছে, তো মেক আ নিউক্লিওসাইড লিঙ্কেজ, তাহলে এভাবে নিউক্লিওসাইডটা তৈরি করতে হবে। বুঝেছিস রুবাইয়া? যাই হোক, তো আরেকটা জিনিস কি, আরেকটা হচ্ছে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আমি আর পিউরিন দিয়ে দেখালাম, পিরিমিডিন দিয়ে দেখালাম না। পিরিমিডিনের থেকে আমরা বলতে পারি কি, পিরিমিডিনের থেকে এটাই হবে 1-3, আর পিউরিনের ক্ষেত্রে এটাই হবে 1-1, যেটা আমরা দেখলাম 1 কার্বন 1 নাইট্রোজেন আর 1 কার্বন 3rd নাইট্রোজেন। কারণ পিরিমিডিনের একটু মনে করতে পারলে এইখানে যে 3rd নাইট্রোজেনটা ছিল, সেই 3rd নাইট্রোজেনের সঙ্গে যখন কানেক্ট করবে তখন ওইটা হবে। ঠিক আছে, তো এটাকে বলে এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এবং এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ডাইরেক্টলি প্রশ্ন করতে পারে হোয়াট ইজ এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তখন তোকে এরকম আঁকাটা এঁকে বলে দিতে হবে যে এরকম যুক্ত হয়, সেই জন্য এটাকে এন গ্লাইকোসাইড, মানে যেটা পড়লি সেটাই আঁকা সহ লিখে দিবি। বুঝলি?
এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, হোয়াট ইজ এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, খুব কমন প্রশ্ন। এবার বলছে নিউক্লিওটাইড তৈরি, বলছে নিউক্লিওসাইড তো বুঝে গেলাম, তাহলে নিউক্লিওটাইড কি করে তৈরি হয়? নিউক্লিওটাইড তৈরি করার জন্য আমরা কি করি? নিউক্লিওটাইড তৈরি করার জন্য আমরা জাস্ট ফসফরিক অ্যাসিডটাকে আনবো, আর কিচ্ছু করবো না। ফসফরিক অ্যাসিডটাকে কি করলাম? বলছে যে এখানে সুগার আর নাইট্রোজেন যেমন যুক্ত হওয়ার হোক, কার্বন এখানে 1 1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখিয়েছে, কিন্তু 1 3 হলেও প্রবলেম নেই। এটা যা আছে আছে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু মেন গল্প যেটা, সেটা হচ্ছে এইখানে আবার 5 নাম্বার কার্বনটাতে সেই কার্বনের এইচ আর ওইচই আছে। এবার এই দেখ, এই কার্বনটার একটা দুটো এইচ আছে, একটা ওইচ আছে, CH2OH। মনে হয় যদি করিস লাস্ট কার্বনটার দুটো হাইড্রোজেন থাকে, একটা ওইচ থাকে। তাহলে এবার এই যে ফসফরিক অ্যাসিডের আবার যে ওইচটা আছে, সেই এইচ আর ওইচটাকে বার করে দেবো জল হিসেবে। তাহলে এখানে আবার এই অক্সিজেনটা এসে ফসফেটটাকে এক হাতে ধরবে আর কার্বনটাকে এক হাতে ধরবে, মানে অক্সিজেনটা এখানে ফসফরিক অ্যাসিডের ফসফেটটাকে ধরবে আর এখানে কার্বনটাকে ধরবে, যেটা হচ্ছে 5th কার্বন, ঠিক আছে। তাহলে সেইটাকে দিয়ে ও কি তৈরি করবে? ফসফো এস্টার বন্ধন। এটা প্রত্যেকে ভুল করে, বলে দেয় ফসফো ডাইএস্টার বন্ধন। ফসফো ডাইএস্টার বন্ধন নয়, কিন্তু দুবার বন্ধনটা হয়নি, একবারই হয়েছে, দুবার হবে, সেটা এখনো হয়নি। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি না, ফসফেট এবং অক্সিজেন, ফসফেট এবং কার্বন ডাইঅক্সাইড যদি যুক্ত হয় তাহলে সেটাকে বলবো ফসফো এস্টার বন্ধন। এবং মাথায় রাখতে হবে এস্টার মানে কি? এস্টার মানে যখন অক্সিজেন দুটো মৌলকে ধরে থাকে, দুটো অ্যাটমকে ধরে থাকে, সেটা কার্বন নাইট্রোজেন হোয়াট এভার ইট ক্যান বি, কিন্তু আলটিমেটলি এটাকে বলে ফসফো এস্টার বন্ধন। তো তোকে এক নাম্বার একটা প্রশ্ন করতে পারে, 1 নাম্বারে, যেহেতু এখন আমাদের আমাদের সেমিস্টার বেসড এবং এনইপির আন্ডারে কিন্তু ওই ছোট ছোট প্রশ্নগুলো ঘাতক প্রশ্ন, তোকে প্রশ্ন করতেই পারে যে what is the bond that makes the phosphoric acid and the carbohydrate aka ব্র্যাকেটে লিখে রাইবোজ জয়েন? তাহলে তখন তোর এক লাইনে অ্যান্সার হবে হচ্ছে ফসফো এস্টার বন্ধন। আমি বারবার বলছি ফসফো ডাইএস্টার নয়, কিন্তু ডাইএস্টারে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড তৈরি হয়, দ্যাট উই আর গোইং টু টক অ্যাবাউট লেটার, ঠিক আছে। এবার কি বলছে? আর বলছে যে নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইডের কাজটা কি? বেসিক্যালি আমাদের ডিএনএ এর কাজ ছোটবেলা থেকে পড়ে আসছি, আরএনএ এর কাজ পড়ে আসছি, বাট নিউক্লিওটাইড নিউক্লিওসাইড ডিএনএ তৈরি করা ছাড়াও কিছু কাজ করে, এইটা আমাদের বুঝতে হবে। মানে আমরা যেরকম খালি ছোটবেলা থেকে ও ডিএনএ তো এই করে ওই করে, বাট নিউক্লিওটাইড শুধু ডিএনএ তৈরি করে না, নিউক্লিওটাইডের আরো অনেক কাজ আছে যেগুলো আমরা অনার্সে এখন নতুন করে পড়ছি। যেমন হচ্ছে আমরা খুব বহুল প্রচলিত আমাদের যে শক্তি সঞ্চয় করে যে মলিকিউলটা এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা তো 9 10 11 12 পড়ে পড়ে আমরা হন্যে হয়ে গেছি। তো এই যে এটিপি, সেই এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরিটা হয় কি করে? এই যে ডিএএমপি মানে আমাদের, এএমপি মানে কি? অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এই অ্যাডিনোসিন মনোফসফেটকে যদি আমি আরো দুটো ফসফেট অ্যাড করি তার সঙ্গে, এর সঙ্গে যদি দুটো আরো ফসফেট অ্যাড করি, তাহলে আমার রেজাল্টেন্ট আসবে ডিএটিপি, ঠিক আছে। তো সেই এটিপি আমাদের শক্তি সঞ্চয় করে। ফলে ভেবে দেখ, শুধুমাত্র নিউক্লিওটাইড কিন্তু আমাদের ডিএনএ তৈরি করে না, বা নিউক্লিওসাইড মানে ডিএনএ তৈরি করা নয়, এটাও কিন্তু মানে। এবং শক্তি যদি সঞ্চয় না হয় তাহলে ঠিক সময় শক্তিকে সরবরাহ করে কোন একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন আমরা ঘটাবোই বা কি করে, তাই না? তো ডিএমপি যেমন শুধুমাত্র মানে ডিএমপি যেমন ডিটিপি তৈরি করছে, মানে ডিএটিপি তৈরি করছে যেটা শক্তির সাময়িক সঞ্চয় করছে, তেমনি আবার ডিএমপি যেটা আছে সেটা কিন্তু নিজে কোষীয় বার্তা প্রদানে সেকেন্ডারি মেসেঞ্জার বলে একটা জিনিস আমরা পড়বো সেকেন্ড সেমে, ঠিক আছে। সেকেন্ড সেমে আমরা সেকেন্ডারি মেসেঞ্জার বলে একটা জিনিস পড়বো, সেকেন্ডারি মেসেঞ্জার সিস্টেম, সিগন্যাল কি করে ক্যাসকেডিং হয়, সিগন্যাল কি করে ট্রান্সডাকশন হয়, সেখানে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে কিন্তু ডিএমপি, বা আরো ভালো করে বলতে গেলে সাইক্লিক এএমপি, এটাকে আবার কনভার্ট করা হয় কিসে? সাইক্লিক এএমপি। সেই সাইক্লিক এএমপি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মলিকিউল যে কিনা সিগন্যালটাকে ট্রান্সডিউস করে, ঠিক আছে। সব আমরা পড়বো, বাট যাই হোক বলে দিলাম। আর এছাড়া ডিটিটিপি জিটিটিপি এরাও কিন্তু শক্তির সাময়িক সঞ্চয় করে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডিএটিপি, ঠিক আছে। তো তাহলে দেখ, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড কিন্তু আমাদের পুরো কমপ্লিট। যে কোশ্চেন আছে সেগুলো আমি বলে দিলাম, পুরো ক্লিয়ার তো? তো এবার যদি আমরা ডিএনএ স্ট্রাকচারে যাই এবং আমরা একটা নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড বানাতে শিখে যাই উইথ অল অফ ইটস কম্পোনেন্টস, তাহলে ডিএনএটাকে আমরা কিভাবে বানাবো?
তো দেখ ভাই, ডিএনএ কে যদি এক কথায় জিজ্ঞেস করা হয় তাহলে তোকে উত্তরটা কি হবে? ডিএনএ ইজ এ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, সরি, ডিএনএ ইজ এ পলিনিউক্লিওটাইড চেন। এছাড়া তো কিছু হবে না। মানে এইটাই তুই যে কোনো বই, যে কোনো পাবলিশারের খুলে দেখলে ডিএনএ হলো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, চেন, সরি বারবার স্ট্র্যান্ড বলছি, পলিনিউক্লিওটাইড চেন। এখন কথাটাকে খেয়াল করলে কিন্তু মানেটাও বোঝা যাবে, তাই না? কারণ কথাটাতে কি বলছে? পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড কি বলছে? পলিনিউক্লিওটাইড চেন। চেন কথাটা বোঝাটা খুব একটা কঠিন নয়, কিন্তু পলিনিউক্লিওটাইড চেন মানে কি? ব্যাপারটা হচ্ছে পলিনিউক্লিওটাইড মানে হচ্ছে যে একটা নিউক্লিওটাইড তো এই রকম, ধর একটা নিউক্লিওটাইডে কি থাকবে? আমরা যদি খুব ভালো করে ভেবে দেখি, একটা নিউক্লিওটাইডে থাকতে পারে হচ্ছে একটা এরকম সুগার, সরি একটা এরকম ফসফেট, একটা এরকম সুগার, আর একটা এরকম নাইট্রোজেন, যে কোনো একটা নাইট্রোজেন, সেটা অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, থায়ামিন হতে পারে, সাইটোসিন হতে পারে। হ্যাঁ, সুগারটাও ডিঅক্সিরাইবোজ রাইবোজ হতে পারে, বাট যেহেতু আমরা এখানে ডিএনএ এর কথা বলছি, এটা স্পেসিফিক্যালি আমরা ডিএনএ এর জন্য ডিঅক্সিরাইবোজই ধরবো। তাহলে হিসাব মতো এই তিনটে জিনিস মিলিয়ে কি তৈরি হবে? এই তিনটে জিনিস মিলিয়েই তৈরি হবে হচ্ছে আমাদের ভেরি ডিয়ার নিউক্লিওটাইড। তাহলে আমি যদি এটার একটা চেন তৈরি করতে পারি, তাহলে এটাকে আমি বলবো কি? পলিনিউক্লিওটাইড চেন, হ্যাঁ কি না? তার মানে এইটাকে আমার কিছুই না, এরকম অনেকগুলোকে যদি আমি কানেক্ট করে দিতে পারি পর 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 লেন্থ ওয়াইজ, মানে এইটা ধর একটা, এখানে আরেকটা কানেক্ট করলাম, এখানে আরেকটা কানেক্ট করলাম, এই করে পর 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 কানেক্ট করতে থাকি, তাহলে সেটার নামই কি হবে? সেটার নাম হবে পলিনিউক্লিওটাইড চেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা এটা কিভাবে করতে পারি? সেইটা আমি তোকে করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখ, আমরা যদি সিম্পলিয়েস্ট ফর্মে শুধু আঁকতে থাকি পরপর জিনিসগুলো, তাহলে ধর এইটা হচ্ছে একটা ফসফেট, এটা হচ্ছে একটা সুগার, আমরা যদি 5 কার্বন, তাই জাস্ট সুগারের মতো 5 কার্বনটা দেখালাম। আর এখানে হবে হচ্ছে নাইট্রোজেন, কোনো সমস্যা নেই, এর মধ্যে নাইট্রোজেনটা যা খুশি হতে পারে, ATGC হোয়াট এভার। আর সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এবার এই সেম জিনিসটা আমরা যদি এরম করি, এবং ভালো করে খেয়াল করতো, আমরা ফসফেটটা যে অ্যাড করেছিলাম সুগারে, সেটা 5 নাম্বার কার্বনের সঙ্গে করেছিলাম না? ঠিক বলছি তো? এইটা, এই যে আমরা অ্যাড করেছিলাম, এটা কত নাম্বার কার্বনের সঙ্গে করেছিলাম? 5 নাম্বার কার্বনের সঙ্গে করেছিলাম। তাহলে ঠিক সেম আমরা যদি এখানে পরেরটা করি, মানে ধর এখানে তো 3 নাম্বার কার্বনটা আবার আছে, তাহলে সেম আমি যদি আর একটা ফসফেট নিই, দিয়ে 3 নাম্বার কার্বনের সঙ্গে জয়েন করাই, আর তারপরের যে সুগারটা আসবে, তার আবার যে 5 নাম্বার কার্বনটা হবে, হ্যাঁ তার যে 5 নাম্বার কার্বনটা হবে, তার সঙ্গে যদি আমি আবার জয়েন করাই, করাতে পারি তো? আবার এখানে ধর নাইট্রোজেনের মধ্যে সেটা আবার যে কোনো একটা নাইট্রোজেন বেস আমি দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে মেন গল্প, যে আমি ফসফেটটাকে কি করলাম? ফসফেটটাকে প্রথম 5 নাম্বারের সাথে কানেক্ট করেছিলাম, ওকে, আর তারপর যে সেকেন্ড ফসফেটটা, সেটাকে আমরা কি করলাম? 3-এর সঙ্গে কানেক্ট করলাম, আর কার সাথে কানেক্ট করলাম না? 5-এর সাথে কানেক্ট করলাম। মানে পরের যে সেকেন্ড কার্বোহাইড্রেটের যে 5টা, সেই 5-এর সাথে কানেক্ট করলাম, সেকেন্ড যে ডিঅক্সিরাইবোজ শর্করাটা তার সাথে কানেক্ট করলাম। আবার তারপর একই জিনিস করলাম, এখানে ফসফেট করলাম, এখানে 5, এখানে 3, আবার এখানে 5, দেখ সেকেন্ডটাকে নিয়ে নিলাম। ওই বাথরুমে যাও, ওই বাথরুমে যাও দাদু, ওই বাথরুমে যাও, দরজাটা বন্ধ করো। এবার এটা হচ্ছে সুগার, ঠিক আছে? তাহলে এইটাই চলতে থাকবে, এই ফসফেট সুগারটা চলতে থাকবে। এবং দেখ সেক্ষেত্রে করে আমরা যখন লাস্ট যদি এটা এন্ড হয়, তার মানে দেখ আমরা শুরু করছি গিয়ে 5-এ এবং শেষ করছি গিয়ে 3-এ। খেয়াল কর, আমরা শুরু করছি 5-এ আর শেষ করছি 3-এ, কারণ কোথাও গিয়ে তো এই নিউক্লিওটাইড স্ট্র্যান্ডটা একটা শেষ হবে। তাহলে সেটা হচ্ছে 3-এ। এবং আরেকটা কথা মনে করে দেখ, ফসফেট কিন্তু এখানে যখন একটা বন্ডন করছে, সেটাকে আমরা বলি ফসফো মোনোএস্টার বন্ডিং বা ফসফো এস্টার বন্ডিং, কিন্তু এখানে ফসফেট 2 জায়গায় বন্ডিং করছে। এক হচ্ছে প্রথম ডিঅক্সিরাইবোজ শর্করার 3 নাম্বার কার্বনের সঙ্গে, আর দ্বিতীয় ডিঅক্সিরাইবোজ শর্করার 5 নাম্বার কার্বনের সঙ্গে। তার মানে সেই জন্যই এই বন্ডিংটাকে বলে কি? সেই জন্যই এই বন্ডিংটাকে বলে ফসফোএস্টার বন্ডিং, ফসফো ডাই এস্টার বন্ডিং। এইটা হচ্ছে মেন গল্প, ঠিক আছে?
ওই জন্যই আমি বললাম পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডে শুধু ফসফোডাইএস্টার বন্ধন তৈরি হতে পারে, নালে কিন্তু কোথাওই ফসফোডাইএস্টার বন্ধন তৈরি হয় না। একটা নিউক্লিওটাইড তৈরি করতে গেলে শুধুমাত্র ফসফো মোনোএস্টার বন্ধন বা ফসফোএস্টার বন্ধনই লাগে। কিন্তু যদি আমি দুটো দুটো তৈরি করতে যাই বা বেশি করতে যাই, পলি মানে কি বহু, তাই না? তো পলি নিউক্লিওটাইড স্ট্র্যান্ড যদি তৈরি করতে চাই, বহু নিউক্লিওটাইডকে জুড়ে একটা চেন তৈরি করতে চাই, তাহলে তখন সেটা কি হয়ে যাবে? তখন যেটা হয়ে যাবে হচ্ছে আমার ফসফোডাইএস্টার বন্ধনের জন্য। এইটুকু কি বোঝা গেছে? ঠিক আছে, এবার এখানে একটা টুইস্ট আছে। তুই বলবি এ তো খুব সহজ দাদা, এটা আর বোঝার কি আছে? কিন্তু এখনো বাত আবি খতম নেই হুয়া। এবার আমরা জানি ডিএনএ একটা দ্বিতন্ত্রী মলিকিউল। আমরা ছোট্টবেলা থেকে ডিএনএ স্ট্রাকচার এরকম আঁকি, এইরকম, দেন এরকম। তাহলে এটা যদি 5 হয়, এটা হয় 3, এটা যদি 5 হয়, এটা হয় 3। সেটা কেন হয় সেটা পরের কথা, কিন্তু এটা একটা চেন, এটা আর একটা চেন, এটা একে অপরকে আমরা কি করে আছে না এরকম পেঁচিয়ে আছে, একে অপরকে পেঁচিয়ে আছে। কেন পেঁচিয়ে আছে সেটা পরের কথা, কিন্তু প্রাইমারিলি আমরা যদি ভেবে দেখি তাহলে স্ট্রাকচারটা আসলে কিরকম, একটা মইয়ের মতো। পলিনিউক্লিওটাইড চেন মানে একটা মইয়ের মতো স্ট্রাকচারটা, আমরা যদি ভালো করে ভেবে দেখি। কারণ ব্যাপারটা তো অনেকটা এরকম দেখতে লাগছে, এই 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 হ্যাঁ। এবার এটার 5 থেকে শুরু 3-এ শেষ, এটার 5 থেকে শুরু 3-এ শেষ, সেটা ঠিক আছে। কিন্তু আসলে ওই পেঁচানো জিনিসটা তো আলটিমেটলি একটা সোজা সাপটা লম্বা মইয়ের মতো। তাহলে এই মইটা কি করে তৈরি করবো, মানে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডটাকে কি করে তৈরি করবো, দুটো পলিনিউক্লিওটাইড চেন কি করে আগে জয়েন করাবো সেটাকে বুঝতে হবে। আমরা কি কিভাবে করছি দেখ, আমরা প্রথমে নিউক্লিওটাইডের কম্পোনেন্ট গুলোকে চিনলাম, তাদেরকে জয়েন করালাম, তারপর তাদের নামকরণ করলাম, তারপর তাদের মধ্যে কি করলাম, তারপর এই নিউক্লিওটাইড একটা চেন তৈরি করলাম, মানে নিউক্লিওটাইড জয়েন করেছিলাম, একটা নিউক্লিওটাইড চেন তৈরি করলাম। এবার আর একটা নিউক্লিওটাইড চেন তৈরি করব সেম ভাবে, তারপরে দুটো নিউক্লিওটাইড চেনকে জয়েন করাবো, তবে আমার প্রাইমারি স্ট্রাকচার অফ ডিএনএটা তৈরি হবে। তারপর তো পেঁচানো ফেচানো সে অনেক দূরের ব্যাপার। তো আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। এবার আমি পরেরটা তৈরি করব। তো দেখ, সেক্ষেত্রে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে সেক্ষেত্রে সাজানোটা কিরম হবে। সেক্ষেত্রে সাজানোটা এইরকম হবে, নাইট্রোজেন বেস তুই যা খুশি দে, এটিজিসি যেটা তোর ইচ্ছে দে। হ্যাঁ, তারপর এখানে যে তুই সুগারটা দিচ্ছিস সেখানে একটা ছোট্ট টুইস্ট আছে। কি টুইস্ট? সুগারটা শেপটা কি বদলে যাবে? না, সুগার সুগারই থাকবে, কিন্তু সুগারের একটা রোটেশন হবে, মানে এইটা হবে না, মানে এইটাকে আমরা কি করব, উল্টো করে দেবো। এই যে সুগারটা দেখাচ্ছি আমরা, সেই সুগারটাকে আমরা উল্টো করে দেবো। কিরম করে দেবো? এইরকম করে দেবো। তুই বলি কেন, এ আবার কেমন গল্প রে ভাই, এরকম করবো কেন? তার কারণ হচ্ছে যদি উল্টো না করিস তাহলে নাইট্রোজেনের সঙ্গে বন্ডিং হবে না। তুই যদি সেম এই শেপটাকে তুলে বসাস, এই শেপটাকে যদি তুই তুলে বসাস তাহলে কি হবে, এই শেপটাকে তুই যদি তুলে বসাস তাহলে এই সুগারের এইটা হচ্ছে তোর 5 প্রান্ত, এটা হচ্ছে তোর 1 প্রান্ত। তো আমরা তো জানি যে এক প্রান্তের, আমরা কি জানি সুগারের সঙ্গে যে পিউরিন বা পিরিমিডিনের বন্ধনটা হয় সেটা 1,1 এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয় অথবা 1,3 এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়। ফলে তোকে যদি ওয়ানটাকে তো তোকে এই দিকে আনতে হবে, মানে এটা তো পার্শিয়াল রোটেশন করতে হবে। এটা তুই যদি এক্সাক্ট এইটাকে এরকম ভাবে তুলে বসিয়ে দিস তাহলে তো হবে না। ধর বুড়ো আঙুলটা হচ্ছে 1, তাহলে এইটাকে তো আমাকে ঘুরিয়ে এদিকে করতে হবে বা উল্টো করে দিতে হবে, তাহলে ঘুরে যাবে। ফলে উল্টোটা যদি না করি তাহলে 5টা আবার ওদিকে চলে আসবে, 5 আবার ফসফেটের সঙ্গে বাইন্ড করে। ফলে এইটাকে যদি আমি অ্যাজ ইট ইজ এই কনসেপ্টটা রেখে দিই, যদি আমি এইটাকে রেখে দিই তাহলে এটা কিন্তু ওখানে বাইন্ড করছে না নাইট্রোজেনের সঙ্গে। কিন্তু এটাকে যদি আমি উল্টো করে দিই তাহলে দেখ, তাহলে কিন্তু ইজিলি আমরা যেটাকে 5 বলে ডিনোট করছি সেটা চলে আসবে এইখানে, আর যেটাকে আমরা 3 বলে ডিনোট করছি, সরি, সেটা চলে আসবে 5 চলে আসবে এইখানে, বা যদি আমি এইখানেও ধরি, আর 3 চলে আসবে হচ্ছে এইখানে, মানে 1 চলে আসবে এইখানে, এইটা হয়ে যাবে 1। তাহলে তবে কিন্তু ব্যাপারটা মিলছে। এবং সেই জন্যই আমরা এখানে অদ্ভুত প্রকৃতিগত ভাবেই আমরা এটাকে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে নিলেই দেখা যায় জিনিসটা মিলে যাচ্ছে। যতক্ষণ সোজা আছে ততক্ষণ কিন্তু ইজিলি দেখ মিলছে না, পুরো উল্টো করে দিয়েছি আমরা, উল্টো করে দিচ্ছি, দেখ 1 আর 5টা মিলে গেছে। সো যেহেতু তুই ওই দিকে করছিস তাহলে তোকে তো সুগারটা যদি মিডল মলিকিউল হয় তাকে ঘোরাতে হবেই। ঠিক আছে, এবার তারপর 5-এর সঙ্গে কি হবে, 5-এর সঙ্গে আবার ফসফেট যুক্ত হয়ে যাবে। এবার তারপর আবার কি হবে, আবার তার মানে সরি 5টা আসলে এইখানে আমরা ধরছি, ঠিক আছে, 5টা এইখানে ধরছি, তাহলে 3 এখানে হবে,
আর 3 আর এখানে আবার ধর 5, এখানে সুগার 3 আর এখানে আবার ধর 5, তাহলে 3 আর 5 মিলিয়ে আবার একটা ফসফেট, এখানে আবার 5, এই করতে 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 চলবে, ঠিক আছে। 5 3 3, এই করতে 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 নামবে। ওকে, তাহলে এখানে আবার নাইট্রোজেন বন্ড যেমন যুক্ত হয় হবে, এখানে সুগার, এখানে আবার একটা ফসফেট যুক্ত হলো, ঠিক আছে। আবার তো এই প্রসেসটা চলতেই থাকবে নাইট্রোজেনের সঙ্গে। তো তবে করে আমাদের কি হতে না, তবে করে আমরা বলতে পারি যে আমাদের একটা পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড তৈরি হবে, যেখানে আমার এই স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে 5 আর 3 দিয়ে, আর এটার তৈরিটা বেসিক্যালি এখানে একটু নাম্বারিংটা ভুল হয়েছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিছুই না। 3 সবসময় জানবি নিচে থাকবে, ঠিক আছে। তার মানে 3 নিচে মানে কি, এখানে উপরে হবে কিন্তু, কারণ এটা তো এই দেখ এখানে 3-এর 3 নিচে, তাহলে এইটা তো উল্টে দিয়েছিস, তাহলে এইটা 3 হবে, এটা 5 হবে, এটা 3 হবে, এটা 5 হবে, এটা 3 হবে, এটা 5 হবে, ব্যাস মিটে গেল, মিলে গেল, ঝামেলা শেষ। তাহলে সেম জিনিস আমরা এখানে রিপিটেটিভ হতে দেখছি, ওখানে 3 5 কে জয়েন করিয়েছে একটা ফসফেট, এখানে 5 3 কে জয়েন করাবে, আর কিছুই না, খেয়াল করে দেখ, ঠিক আছে। এবং তাই জন্যই এই প্রান্তটা কি হয়ে গেল, 3 আর 5 প্রান্ত। তাহলে এই যে আমরা ডিএনএ বলি 3 to 5 প্রাইম এন্ড আর 5 to 3 প্রাইম এন্ড, যেটা আমাদের মলিকুলার বায়োলজিতে পরে পড়তে গেলে লাগবে, সেই 3 to 5 প্রাইম এন্ড মানে কি, মানে 5 এ শুরু হচ্ছে 3 এ শেষ হচ্ছে, আর উল্টো দিকে স্ট্র্যান্ডটা 3 এ শুরু হচ্ছে 5 এ শেষ হচ্ছে। সেই জন্যই আমরা বলি ডিএনএ এর একটা ক্যারেক্টারিস্টিক্স এ যদি প্রশ্ন করে যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিডিএনএ, তো সেখানে আমাকে বলতে হয় যে দ্য স্ট্র্যান্ডস আর অ্যান্টি প্যারালাল টু ইচ আদার, মানে এরা প্যারালাল, প্যারালাল মানে কি, যারা কখনো কারোর সঙ্গে মিশে যাবে না, একে অপরের সঙ্গে মিশে যাবে না, কিন্তু অ্যান্টি মানে এ যদি এদিকে যায় এ যাচ্ছে এদিকে, যেটা আমরা বিটা প্লিটেড শীটের অ্যান্টি প্যারালাল স্ট্রাকচারও দেখেছি, যদি আমরা প্রোটিনের স্ট্রাকচারটা মনে করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার দুটো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড আমি তৈরি করতে পেরেছি, যেটা আমি এইভাবে তৈরি করলাম একটা ডিএনএ তৈরি করার জন্য। বল আগে এইটুকু বুঝেছিস? উল্টে করার একটাই কারণ, না হলে 5 আর 3 প্রান্তটা মিলবে না, এবং তাই জন্যই দুটো আলাদা স্ট্র্যান্ড হয়, 5 3 আর 3 5। এবার দেখ এখনো কিন্তু আমরা নাইট্রোজেন বন্ড গুলোকে কানেক্ট করিনি। নাইট্রোজেন বন্ড গুলোকে তাহলে কি দিয়ে কানেক্ট করব, নাইট্রোজেন বন্ড গুলোকে একটা উইক ইন্টারাকশন দিয়ে কানেক্ট করব। এই উইক ইন্টারাকশনটার নাম কি দেব, এই উইক ইন্টারাকশনটার নাম দেব হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এবার এটার পরের প্রশ্ন তোর হওয়া উচিত যে স্যার আমার এটা এ কেমন বিচার, আপনি বললেন প্রথম থেকে বলে যাচ্ছেন ডিএনএ অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত, 1000 বছর অবধি একটা ডিএনএ কে থাকা উচিত, তার মধ্যেই সমস্ত বৈশিষ্ট্য থাকবে, তাহলে সে আবার এরকম হাইড্রোজেনের মতো উইক বন্ডিং নিয়ে কি করে সার্ভাইভ করবে? কারেক্ট কোশ্চেন। তার উত্তরটা এটাই যে হাইড্রোজেন বন্ধনটা না থাকলে আবার ডিএনএ কে বারবার খোলা পড়া করা যাবে না, কারণ এই প্রত্যেকটা কোষ বিভাজনের এজ দশায় আমাদের বারবারই কি করতে হয়, বারবারই এই ডিএনএটাকে খোলা পড়া করতে হয়। তো ডিএনএটাকে খোলা পড়া করতে গেলে, বারবার খোলা পড়া করতে গেলে, সেটাকে যদি এত জোর আমি এত টাইটলি প্যাক করে দিই তাহলে সেটা ছিঁড়ে যাবে, তাহলে আমাকে আবার কোথাও গিয়ে মানে সেই এখানে হাইড্রোজেন বন্ধনকে দিতে হবে, যাতে করে কিনা বারবার খোলা পড়া করা যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে খোলা পড়া করার জন্য আবার যদি হালকা দিয়ে দিই তাহলেও তো আবার প্রবলেম, মানে ডাঙায় যেটাকে বলে ডাঙায় বাঘ জলে কুমির। তো দেখা যাক দুটো কি করে সলভ করে আমরা ওই যেটাকে বলে হচ্ছে চাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা কন্ডিশনে আসতে পারি। যাই হোক, তো প্রথম আমরা পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড তৈরি করলাম, এবং এখানে আরেকটা কথা বলার যে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি, তাহলে এই যে জায়গাটার কথা আমরা বলছি, অর্থাৎ এই যে সুগার ফসফেট ব্যাকবোন, এইটাকে কি বলে, ব্যাকবোন কেন বলে আমরা আরেকটু তা ভালো করে বুঝে নেব একটু পর। কিন্তু এই যে সুগার ফসফেট, এই যে সুগার ফসফেট, এই সুগার ফসফেটটা কখনো চেঞ্জ হয় না, মাথায় রাখতে হবে, এটা অপরিবর্তনীয়, এইটা সেম থাকে। তাহলে চেঞ্জ কোনটা হয়, চেঞ্জ হয় হচ্ছে এই মাঝখানেরটা, নাইট্রোজেন বেসটাই আসলে কম্বিনেশনে আসে, মানে পারমুটেশন এন্ড কম্বিনেশনে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে পরিবর্তনীয় অংশ, ঠিক আছে, এইটা হচ্ছে পরিবর্তনীয় অংশ। এবং মজার কথা কি জানিস, এর পারমুটেশন এন্ড কম্বিনেশনটাকে জিন বলে। জিনকে আমরা কি বলি, জিনকে আমরা যদি এক কথায় বলি ক্যারিয়ার অফ হেরিডিটি বা বংশগতির ধারক ও বাহক, এটাই আমরা বলি যদি এক কথায় প্রকাশ করতে চাই।
কিন্তু জিনের স্ট্রাকচারাল ডেফিনেশন কি হবে? জিনের স্ট্রাকচারাল ডেফিনেশন হবে যে একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে নাইট্রোজেন বেস পেয়ারের কম্বিনেশন। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি একটা জিনের উদাহরণ তোকে দিই, সেটা হচ্ছে যে ধর এরকম 5ATTGA3, মানে 5 to 3 প্রাইমে তো শুরু হবে শেষ হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই যে ATTGA3, হ্যাঁ আবার একটা জিনের কম্বিনেশন হতে পারে ATTGGAACCC বা ATGGATCC, তার মানে ইটস দ্য কম্বিনেশন এন্ড পারমুটেশন। এবং অদ্ভুত ব্যাপার, মানুষের ক্ষেত্রে শুধু 22,500 জিন আছে, কিন্তু নিউক্লিওটাইডের যে নাইট্রোজেন বেস পেয়ার তার সংখ্যা কত? 4টে। ফলে আলটিমেটলি 4টে বেস পেয়ার দিয়ে 22,500 জিন। থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যাল প্রোগ্রেশন, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স কিন্তু নেচার খুব ভালো করে ইউজ করেছে এবং সেটা আমরা এখানে খুব স্পষ্টভাবে দেখতেও পাচ্ছি। তো আসলে আমাদের প্রত্যেকের ফোন নাম্বারও তো দেখ না 10টা ডিজিট দিয়ে তৈরি, কিন্তু অদ্ভুত ভাবে ভারতের এত কোটি লোকের, যত কোটি লোকের ফোন আছে, 140 কোটি জনসংখ্যার মধ্যে যদি আমি ধরি 40 কোটি লোকের ফোন আছে, খুব কম করে 40 কোটি নাম্বার জেনারেটেড ফ্রম অনলি 10 টাইপস অফ ডিজিটস। তো এইটাই হচ্ছে অঙ্কের খেলা বা অঙ্কের মজা। দ্যাট ইজ হাউ ইট বিন অ্যাপ্লাইড টু নেচার এন্ড মেকিং দ্য ডিএনএ, ঠিক আছে? তো জিন ব্যাপারটা কি কেউই বোঝে না যে অ্যাকচুয়ালি জিনটা কি। জিন হচ্ছে এই জায়গাটা, এই নাইট্রোজেন বেস পেয়ারের যে কম্বিনেশনটা, এটাকেই বলে জিন, ঠিক আছে? তো বোঝা গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যেটা বললাম যে হাইড্রোজেন বন্ধন দেওয়া মানে তো এটাকে বেসিক্যালি আমরা কিন্তু ডিএনএ বানিয়ে ফেলেছি, আমরা কিন্তু আসলে ডিএনএ বানিয়ে ফেলেছি। তো হাইড্রোজেন বন্ধন দেওয়াটা নিয়েই আমাদের মনে একটা খচখচ রয়ে যাওয়া উচিত, কারণ হাইড্রোজেন বন্ধন অত্যন্ত একটা হালকা বন্ডিং, অত্যন্ত একটা নরম বন্ডিং। তো সেইটাকে নিয়ে কিভাবে কি করে আমরা ডিএনএটাকে স্টেবল বানাতে পারি, তার উত্তরটা খুব সহজ। তার উত্তরটা হচ্ছে সেই জন্য আমরা এমন একটা 3D অর্গানাইজেশন বা অ্যারেঞ্জমেন্টে যাব যাতে করে ডিএনএ এর এই যে হাইড্রোজেন বন্ডিং সেটা এক্সপোজডই না হয়। ভালো করে বোঝ, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না কন্ডিশন আমরা করব। অর্থাৎ আমরা এমন ভাবেই এটাকে অর্গানাইজ করব যাতে এদের নাইট্রোজেন বন্ধনের যে জায়গাটা, অর্থাৎ হাইড্রোজেন বন্ডিংটা এক্সপোজডই না হয়, তাহলে তো ধ্বংস হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রাইমারি আইডিয়া যেটা আমরা এখানে করব। আর তার ফলে কি হবে, আমি খোলা পড়াও করতে পারবো, এদিকে আমার শক্তিশালী ব্যাপারটাও রয়ে গেল। মানে এটা তো আমরা একটা স্ট্রাকচার দেখাই বটে, বাট আসলে কিরকম দেখতে, আসলে মলিকিউলটা এইরকম দেখতে, যদি এক্সাক্ট দেখতে চাই এরকম, এইরকম দেখতে, ঠিক আছে? এর মধ্যে ধর আরো কিছু লাল নীল যদি দিয়ে দিস, এরকম এরকম, আসলে মলিকিউলটা এরকম দেখতে। ফলে এই মলিকিউলটার এমন ভাবেই, মানে আমার হাতটা খেয়াল করলে বুঝতে পারবি এরকম ভাবে আসলে থাকে, হাতটা এমন ভাবে থাকছে দেখ যাতে ভেতরে যে ইন্টেরিয়র মিডল সাইডটা কোনোভাবে দেখাই না যায়, সেটাকে অ্যাটাকই না করা যায়, অর্থাৎ দুর্বল জায়গাগুলো তো আমরা ধরতেই পারবো না। আর সেই জন্যই বেসিক্যালি এটা হয় বলেই আমরা এই ফসফেট আর সুগারকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন, কারণ এরা এমন ভাবেই জুড়িয়ে থাকে। যদি আমি এখান থেকে একটা অ্যাক্সিস টানি এরকম পর, দেখা যাবে এই ফসফেট আর সুগারের যে স্ট্র্যান্ডটা সেটাই বেসিক্যালি এমন ভাবে অর্গানাইজড আছে যাতে এটা পুরো একটা ব্যাকবোন বা শিরদাঁড়ার মতো কাজ করছে। এবং আরো মজার কথা হচ্ছে যে যত পেঁচানো হয় কোনো স্ট্রাকচার, যত কুণ্ডলীকৃত হয়, কুণ্ডলীকৃত থেকেও পেঁচানো হয়, তত তার স্টেবিলিটি বাড়তে থাকে। যেমন একটা সহজ উদাহরণ, আমরা একটা কাপড়, একটা কাপড়কে নর্মাল এমনি টেনে ছেড়ে দিতে পারি, কিন্তু যখন সেটা কাঁচা হয়, যখন সেটাকে এরকম ভাবে নিগড়ানো হয়, তখন তার মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেড়ে যায়। এটা হচ্ছে বায়োফিজিক্স, মানে ফিজিক্স, পরিষ্কার কথা, বায়োলজিতে অ্যাপ্লাই হচ্ছে। তো ডিএনএ যে পেঁচানো সেটা খুব একটা খুব মানে ভালো জিনিস, কারণ ডিএনএ অনেক বেশি স্টেবিলিটি পেয়ে যায়। ওকে, সো একটা ভুলকে শোধরাতে গিয়ে আরো বেশি ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবং দ্যাটস ওয়াই আরএনএ পৃথিবীতে প্রথম এলো, কিন্তু ডিএনএ মানে রাজা হয়ে গেল। কারণ আরএনএ, উই সে ইট ইজ আ আরএনএ ওয়ার্ল্ড, ইট ওয়াজ আ আরএনএ ওয়ার্ল্ড when the life first came to knowledge, কিন্তু তারপর came to earth, ঠিক আছে? কিন্তু তারপর পৃথিবীতে প্রথম প্রাণ আসার পর কিন্তু এটা আরএনএ থেকে রিপ্লেস হয়ে ডিএনএ হয়ে গেছিল জেনেটিক ম্যাটেরিয়াল। কেন? আগে গেলে সোনা পাই, পরে গেলে ভাগে খাই। তো আগে গেলে সোনা পেল না কেন? তার কারণ আরএনএ ওয়াজ নট আ স্টেবল মলিকিউল, ডিএনএ ওয়াজ এ স্টেবল মলিকিউল। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবং এই যে স্ট্রাকচার যা কিছু বলছি 1953 তে আবিষ্কার হয়েছিল, এবং ওয়াটসন ক্রিক হু ডিসকভার্ড ইট গট নোবেল প্রাইজ। খুব স্বাভাবিক, কারণ
এরকম একটা ডিএনএ যতক্ষণ না আবিষ্কার হচ্ছিল ততক্ষণ আমরা জীবন বা জীবসত্তার ভিত্তিতে বা মূলে ঢুকতে পারছিলাম না। যেদিনকে এটা আবিষ্কার হয়ে গেল সেদিনকে তো এভরিথিং গট সর্টেড আউট না। তারপর আমরা জেনেটিক্সে আরো অগ্রগতি করলাম, বায়োটেক, ফিজিওলজি বা সমস্ত ক্ষেত্রেই সেলুলার বেসিস আবিষ্কার হওয়ার পর একটা প্রথম দরজা খুলে গেছিল। তারপর যখন ডিএনএ আবিষ্কার হলো তখন একটা মানে সিংহ দরজা খুলে গেল আর কি। তো বাই দ্য ওয়ে ডিএনএ অনেক রকমের হয়। তো ওয়াটসন অ্যান্ড ক্রিক যে ডিএনএটার উপর কাজ করেছিলেন তার নাম ছিল বিডিএনএ, এবং রোজালিন ফ্র্যাঙ্কলিনের নাম লেখার কারণ হচ্ছে রোজালিন ফ্র্যাঙ্কলিন কিন্তু এটা আসলে বলা হয় আবিষ্কার করেছিলেন, বাট ডিউ টু সাম হিপোক্রেসি অর দ্য পেট্রিয়ার্কিক্যাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজের জন্য রোজালিন ফ্র্যাঙ্কলিন সেই সময় প্রাইজটা পাননি। ওয়াটসন অ্যান্ড ক্রিক কোনোভাবে দে টুক ইট ওভার এন্ড দে গট দ্য নোবেল প্রাইজ, বাট whoever has discovered it should get the credit. But ডিএনএ আবিষ্কার কিন্তু মানব সভ্যতার ইতিহাসে একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস। তো যাই হোক, ডিসকভারিজ উই মাস্ট সে, বিকজ ডিএনএ তে এক্সিস্টই করতো, জাস্ট তাকে খুঁজে বের করা হয়েছিল। তো ডিএনএ এর বৈশিষ্ট্য পরীক্ষা কিন্তু আসতে পারে। শর্ট কোয়েশ্চেনের থেকেও বড় কথা ডিএনএ এর, মানে এগুলো তো শর্ট কোয়েশ্চেন যেগুলো বললাম, কিন্তু ডিএনএ এর বৈশিষ্ট্য, এটা বিডিএনএ এর বৈশিষ্ট্য যেভাবেই দিক না কেন 3 নাম্বারের প্রশ্ন ইজিলি করে দিতে পারে। 4 নাম্বারের তো করবে না, 3 নাম্বার বা 2 নাম্বারের, মোস্ট প্রবাবলি 3 নাম্বারের হবে। তো আমি দেখ যেগুলো বলছি শুনে নে। সেটা হচ্ছে এটা একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, কোনো অসুবিধা আমার মনে হয় নেই, কারণ এই কথাটা আমরা জানি। ইটস আ পলিনিউক্লিওটাইড শৃঙ্খল। এটা পেঁচানো এবং বিপরীত ভাবে সমান্তরাল, অ্যান্টি প্যারালাল, মানে দুজনের যে দিক সেটা কিন্তু অপোজিট। ঠিক আছে, এইটা যদি এদিকে হয় এই দিকে, আর এটা রাইট হ্যান্ডেড হেলিক্স। আমি যখন আলফা হেলিক্স পড়িয়েছি তখনও বলেছি আলফা হেলিক্স হচ্ছে একটা লেফট হ্যান্ডেড হেলিক্স, ঠিক আছে, আর এটা একটা রাইট হ্যান্ডেড হেলিক্স। ঠিক আছে, তো এই হেলিক্সটা কিভাবে ঘুরেছে সেটা একটা ব্যাপার। আর হেলিক্সের ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। মানে হেলিক্সের ব্যাস বলতে কি বোঝাচ্ছে? এই যে গোটা হেলিক্সটা, একটা ডিএনএ কতটা লম্বা যদি জিজ্ঞেস করে তাহলে তার উত্তর কি হবে? 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। অ্যাংস্ট্রম ইজ আ ইউনিট। অ্যাংস্ট্রম যদি এখন খুব বেশি ইউজ করা হয় না, ন্যানোমিটার ইউজ করে, 10⁻⁹ হচ্ছে অ্যাংস্ট্রম। আর 10⁻⁹ হলো হচ্ছে ন্যানোমিটার। যাই হোক, তো ডিএনএ হেলিক্স তার দৈর্ঘ্য বরাবর 34 দূরত্ব অতিক্রম করে, এবং তাই জন্য একটা সিঁড়ির দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। মানে এটা একটা শর্ট কোশ্চেন করতেই পারে 2 নম্বরের। এই ডিএনএটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে আমরা একটাকে বলে মেজর কার্ভ আর একটাকে বলে মাইনর কার্ভ। খেয়াল করে দেখ, এটা একটা মেজর জায়গা, এটা একটা মাইনর জায়গা, মানে ছোট। এখানে একটা বড় কার্ভ হয়েছে আর এখানে আবার একটা ছোট কার্ভ হয়েছে। তাহলে একটা মেজর কার্ভ আর একটা মাইনর কার্ভ নিয়ে আমরা ডিএনএ এর একটা পাক বা একটা টার্ন হিসাব করি। ঠিক আছে, এই টার্নে দেখা যায় বিডিএনএ এর ক্ষেত্রে কটা আছে? 5টা বেস আছে, মানে 5টা মেজরে 5টা মাইনরে। তাহলে আলটিমেটলি 5 আর 5 10। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে দূরত্ব তৈরি করতে চাই, দূরত্ব বার করতে চাই, বা একটা সিঁড়ির দৈর্ঘ্য, একই কথা, বেস পেয়ারের দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে সেটা কত হবে? 34 অ্যাংস্ট্রম মাইনাস 10। তাহলে উত্তর হবে 3.4 অ্যাংস্ট্রম। এটা কিন্তু নিচে তো দেয় অঙ্কটা, বাকি সবেতেই যায়, এখানেও দিতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম টু গিভ দ্যাট। ঠিক আছে, এই অঙ্কটা বুঝেছিস কি বলতে চাইলাম? আচ্ছা আচ্ছা, এই দেখ কিছুই না। এইখানে আমরা ধরি একটা ডিএনএ টার্ন কতটা করছে। একটা ডিএনএ একটা মেজর কার্ভ হয়, এই দেখ ডিএনএটা যখন ঘুরছে তখন দেখ খেয়াল করে একটা মেজর একটা খাঁজ হয়েছে, একটা মাইনর খাঁজ হয়েছে। আমরা এই মেজর আর মাইনরটাকে একটা গোটা টার্ন ধরি। তাহলে এর মধ্যে 5টা হবে মেজর কার্ভে সিঁড়ি আর মাইনর কার্ভে হবে 5টা। তাহলে মেজর আর মাইনাস 10টা, তাহলে 34 হচ্ছে পুরোটার দৈর্ঘ্য, একটা টার্নের দৈর্ঘ্য। তাহলে বাই 10 করলে 3.4 অ্যাংস্ট্রম। এটাই তোকে পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন করতে পারে, বুঝলি? ওকে, এটা 1 নম্বরের প্রশ্ন করতে পারে। এবার কি বলছে? আর ডিএনএ হেলিক্সের, এই যে লেখাই আছে, ডিএনএ হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ পাকে 10টি নিউক্লিওটাইড থাকে। এটা বিডিএনএ, বারবার বলছি, বিডিএনএ হচ্ছে সবচেয়ে অ্যাবান্ডেন্ট ডিএনএ এবং হিউম্যান ডিএনএ বলে বলা হয়। আর হাতলগুলো ফসফেট সুগার দিয়ে তৈরি। এগুলো সব আমি বলে দিয়েছি কোন বন্ডিং এ যুক্ত থাকে। আর কি? আর হচ্ছে পিউরিন, আর পিউরিন সবসময় পিরিমিডিনের সঙ্গে যুক্ত হবে। মানে একটা স্ট্র্যান্ডে পিউরিন সবসময় পিরিমিডিনের সঙ্গে, আর পিউরিন মানে পিউরিন পিরিমিডিন কখনো হবে না। এটা যদি একটা স্ট্র্যান্ড হয় তাহলে এখানে পিউরিন থাকলে তার সঙ্গে পিরিমিডিনই থাকবে। ঠিক আছে, আবার এখানে পিরিমিডিন থাকলে পিউরিন থাকবে, আর তার কম্বিনেশন হতে পারে।
এর সঙ্গে টি যেতে পারে, জি এর সঙ্গে সি যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে কখনোই কিন্তু এরম হতে পারে না যে পিউরিন পিউরিন পিরিমিডিন পিরিমিডিন যুক্ত হয়েছে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে, তার কারণটা খুব সহজ। তার কারণটা হচ্ছে, আমি যদি এঁকে দেখাই এখানে, পিউরিন কি, পিউরিন হচ্ছে ডবল রিং স্ট্রাকচার, পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। তা আমি যদি, আমাকে তো ডিএনএ এর ব্যাসটা অল টুগেদার সেম রাখতে হবে, মানে একটু এরকম এখানে একটু মোটা এখানে একটু রোগা তো করা যাবে না। তা আমি যদি এখানে ডবল রিং স্ট্রাকচার দিই আর এখানে সিঙ্গেল রিং স্ট্রাকচার দিই, তাহলে 3 রিং স্ট্রাকচারে যতটা জায়গা লাগে সেটাই হবে চওড়া। কিন্তু তুই যদি এখানে দুটো ডবল রিং দিয়ে দিস, এখানে দুটো ডবল রিং দিয়ে দিস, তাহলে এটা তো চওড়া হয়ে গেল, বেশি চওড়া হয়ে গেল। আবার এখানে যদি শুধু দুটো পিরিমিডিন দিয়ে দিস, তাহলে এটা আবার একটু হয়ে গেল, তাহলে তার তুই পেঁচাতে পারবি না, আর পেঁচালে তুই হাইড্রোজেন বন্ডেন গুলোকে ঠিকঠাক ঢাকতেও পারবি না, যেটা আসলে তোর পেঁচানোর উদ্দেশ্য। তো মাথায় রাখতে হবে পিউরিন সবসময় পিরিমিডিনের সঙ্গেই যুক্ত হবে। তাই জন্য আমরা কি বলি, এ সবসময় টি এর সঙ্গে যুক্ত হবে, এটা আবার ছোটবেলাকার পড়া, এবং সেখানে থাকবে দ্বি বন্ধন। আর জি সবসময় ট্রিপল বন্ডে সি এর সঙ্গে যুক্ত হবে, যেটাকে বলা হবে ত্রিবন্ধনে যুক্ত হবে। এটাও কিন্তু পরীক্ষার একটা লেখার মতো বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং এখান থেকে একটা 4 গ্রাফের সূত্র আছে, যা কি বলে না, এ প্লাস জি প্লাস টি বাই টি প্লাস সি ইকুয়াল টু 1। তার মানে একটা ডিএনএ তে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিনের সংখ্যা সবসময় সমান হবে। হওয়াতেও তাই উচিত, পিরিমিডিন আর পিউরিনের সংখ্যা সবসময় সমান হওয়া উচিত, কারণ ফর এভরি পিউরিন দেয়ার ইজ এ পিরিমিডিন। এই হচ্ছে গল্প, ঠিক আছে। প্রত্যেকটা পিরিমিডের জন্য একটা পিউরিন যদি থাকে, তাহলে এ এর জন্য জি আছে, টি এর জন্য সি আছে, সি এর জন্য টি আছে, জি এর জন্য এ আছে। তুই যদি বসাস, তাহলে ডেফিনেটলি ওই রুলটা তো প্রোভাইড হচ্ছেই, ঠিক আছে। আর হেলিক্সের দু প্রকার খাঁজ, এই দেখ মেজর খাঁজ, মাইনর খাঁজ, এটা দেখিয়ে দিয়েছে। এইটা হচ্ছে মেজর খাঁজ, এই দেখ মেজর খাঁজে কি দেখছি আমরা, মেজর খাঁজে দেখছি খাঁজটা একটু বড়, সেই জন্য বলে মেজর খাঁজ, ঠিক আছে। আর মাইনর খাঁজে দেখছি খাঁজটা একটু ছোট, সেই জন্য বলছি মাইনর খাঁজ। এই তো গল্প, আর তো কিছু না। আর কি বলছে এবার, বলছে একটা যেটা পরীক্ষায় প্রশ্ন করে, সেটা হচ্ছে অনার্স এর একটা খুব চেনা প্রশ্ন সিসি পেপারে, সেটা হচ্ছে এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ পার্থক্য। এটা আমার কিছু বলার নেই, এটা যা লিখেছি, নোট চাইলে নোটেও থাকবে। দক্ষিণাবর্ত, খর্বাকার, প্রশস্ত, কতটা অ্যাংস্ট্রম, 3টে বৈশিষ্ট্য পরীক্ষায় লিখতে হয়। এই 3টে লিখলে যথেষ্ট। এই হচ্ছে গোটা ডিএনএ সারমর্ম। এবার তুই আমাকে বল যে তুই ডিএনএ সম্বন্ধে আর তোর কোনো ডাউট আছে কিনা। তার কিছু না, ঠিক আছে, চল আমি বেরোলাম। ওকে, চলো।